গুঁড়ো দুধের দাম 2 মাসে কেজিতে বেড়েছে 200 টাকার বেশি, নেই তদারকি, ভোক্তাদের ক্ষোভ। ই-ভ্যালির মতো ই-কমার্সের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি, থাকবে কঠোর গোয়েন্দা নজরদারি। গেল সপ্তাহে সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, 12,000 কোটি টাকা কমেছে বাজার মূলধন। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্রিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শিশু খাদ্য গুঁড়ো দুধের দাম 2 মাসে কেজিতে বেড়েছে 200 টাকারও বেশি। অভিভাবকদের অভিযোগ, করোনার মধ্যে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। তবে বিপণন প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে অজুহাত হিসেবে দেখাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইব্রাহিম ঐশী দম্পতির একমাত্র সন্তান আয়ান। 1 কৌটা ডিলাক গুঁড়ো দুধে 3 থেকে 4 দিন যায় 11 মাসের এ শিশুর। 1 মাস আগে 1 কৌটা ডিলাক দুধ 520 টাকা কেনা গেলেও এখন তা 580 টাকা, যার প্রভাব পড়েছে মাসিক খরচে। সর্বমূল্যে সবকিছু লাগলে অন্য সবকিছু স্যাক্রিফাইস করে বাচ্চার দুধটা নিশ্চিত করবে, কিন্তু এরকম অস্বাভাবিক মাত্রায় যদি বাড়ানো হয়, এটা কিন্তু বাচ্চার এবং যে পরিবার সবার প্রতি হচ্ছে এটা এক প্রকার অবিচার বলবো। শুধু ডিলাক নয়, ল্যাক্টোজেন, বায়োমিল, ন্যান3, ডানো, নিডো সহ বেশিরভাগ দুধের দাম বাড়তি। নবজাতক ও শিশু খাদ্যের বেশিরভাগই আমদানি নির্ভর, যার সিংহভাগই সরবরাহ করে নেসলে। তাদের দাবি, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে যখন গুঁড়ো দুধের দাম বেড়ে যায়, তার প্রভাব আমাদের দেশে পড়ে। সে কারণেই এখন বাজারে মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে। বাজারে প্রায় 20-21% মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা তার মধ্য থেকে মাত্র 7-8% দাম বাড়িয়েছি। যতটুকু আমরা অবজার্ভ করার চেষ্টা করেছি। শিশু খাদ্যের বাজারে কারসাজি রোধে নজরদারি বাড়াবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশীয় যে গুঁড়া দুধগুলো তৈরি হয় বা শিশু খাদ্য যেগুলো আছে, এরা কিন্তু নিজেরাই মানে এমআরপি দিয়ে দেয়। তো এইগুলো নিয়ে কিন্তু আমাদের আসলে মানে ওইরকম সমস্যা হয় না, কারণ কি যে এমআরপি দেখে তারা এমআরপির বেশি কোনো খুচরা বিক্রেতা কিন্তু বিক্রি করতে পারে না। তো এবং ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু মূলত যেগুলো ইম্পোর্টেড ওইগুলোতে আপনার দেখা যাচ্ছে অনেক ইম্পোর্টেড ইয়েটা দেয় না, সিলটা দেয় না, এমআরপিটা দেয় না, যার কারণে এটা বাজারে আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রতি মাসে গুঁড়ো দুধ সহ শিশু খাদ্যের চাহিদা প্রায় 1200 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কোনো সবজির দাম 100 টাকাও ছাড়িয়েছে। বেড়েছে মুরগি, ডিম ও মাছের দামও। 2 সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামে। শীত না পড়লেও শীতের সবজি সহ বাহারি রকমের সবজির অভাব নেই বাজারে। তবে যে ক্রেতাদের জন্য এই পসরা বাজারে এসে তারা পড়েছেন বিপাকে। 50 থেকে 60 টাকা কেজির নিচে বাজারে মিলছে না কোনো সবজি। শনিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় শীতের সবজি হিসাবে পরিচিত সিম, টমেটো, গাজর কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আর সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স ও পটলের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব সবজির দাম একটু বাড়ছে। 50-এর নিচে কোনো মালই নেই। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের খাবারের তালিকায় সর্বদা প্রাধান্য পাওয়া ডিমের দামও ডজনে বেড়েছে 10 টাকা। আর মুরগির বাজারে যেন হাত দেওয়া দায়। 2 সপ্তাহের ব্যবধানে সোনালিকা মুরগির কেজিতে দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। আর ব্রয়লারের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে তো আপনার 220, 30, 40 টাকা ছিল, এখন 300 টাকা ব্যস্ত আমাদের। এমন ছাড়া চলছে বাজার, কোনো মানে এত আকাশ পাতাল হইলে তো মানে দোকানদার লেগে ক্ষতি। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। গত সপ্তাহের প্রথম দিকে চিনির দাম কেজি প্রতি 74 থেকে 75 টাকা নির্ধারণ করে দিলেও এখনও তা বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে। এ অবস্থায় বরাবরের মতোই অসহায় ক্রেতারা ক্ষোভ ঝেড়েছেন। বাসা ভাড়া দিয়ে তো ম্যাক্সিমাম টাকাই চলে যায়, আর বাজারে এসে তারপরে মাস শেষে শূন্য হাতে থাকতে হয় আর কি। যেখানে 1 কেজি সবজি লাগে, দেখা গেল আমরা আধা কেজি সবজি কিনলাম। আমরা তো নির্দিষ্ট একটা বেতনে চাকরি করি, তো আমাদের কাছে হয়তো সহনশীল না হলেও কিনতে হচ্ছে, আর অসহনশীল হলেও কিনতে হচ্ছে। অনিয়মিত বাজার মনিটরিংয়ের রীতি থেকে বেরিয়ে এসে প্রতিদিনই বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা।
সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বাজারে তেল ও চিনির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুর নগরীর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিনিয়ত মনিটরিং করছে, তাই দ্রুত এর সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। তেলের দাম বাড়ছে, তেলে আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে, আমরা মনিটর করছি। যখন একটু কমছে আমরা বসে আবার সেটা ঠিক করে দিচ্ছি। একই রকম চিনির বাজার, আবার যখন পেঁয়াজের বাজার বেড়েছিল পেঁয়াজের বাজার কমে এসেছে। আমরা পুরোপুরি মনিটর করছি, কিন্তু কোথাও কোথাও বিভিন্ন কারণে কোনো সময় কোনটা বেড়ে যাচ্ছে, কোনটা কমে যাচ্ছে। ই-ভ্যালির মতো প্রতারণা করছে এমন সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ই-ভ্যালি সহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান খুলে যারা অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়াও রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। শুক্রবার কল্যাণপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি, শুল্ক, গোয়েন্দার পরিচয় ও বিদেশ থেকে গিফট পাঠানোর কথা বলেও অর্থ আদায় করত তারা। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গত 6 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। প্রতিদিন চক্রটি ব্যাংকে 10 থেকে 15 লাখ টাকার লেনদেন করত। এই ধরনের প্রতারণা যদি বেশি বেশি ধরা পড়ে তাহলে হয়তো এই প্রতারণাগুলি যে একদম খোলা মাঠে কাজ করে যাবে সেগুলি কমে যাবে। বলে গেলে একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম ফিরে আসবে, কারণ আমরা চাই ডিজিটাল প্ল্যাটফর্ম ই-কমার্স এটি আরও দেশের মধ্যে এটি প্রসারিত হোক এবং এটা সুফলও পাচ্ছে অনেক। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেই কাজগুলি করে যাচ্ছে। দেশে ই-কমার্স প্ল্যাটফর্মে চমক নিয়ে আসলেও মাত্র 4 বছরে ই-ভ্যালির দেনা 1000 কোটি টাকা। শুরুতে নানা অফারে গ্রাহক টানে প্রতিষ্ঠানটি, তবে টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য সরবরাহ না করায় গ্রাহক ভোগান্তি পৌঁছায় চরমে। থানায় হয় প্রতারণা মামলা। বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়েও হিসাব বিজ্ঞানে ভালোই ছিলেন ই-ভ্যালির উদ্যোক্তা মোহাম্মদ রাসেল। গ্রাহকের নজর কাড়ার কৌশলও করেছিলেন রপ্ত। পড়াশোনা শেষে 2011 সালে চাকরি নেন ঢাকা ব্যাংকে। 6 বছর পর চাকরি ছেড়ে শুরু করে ডায়াপার ব্যবসা। ই-ভ্যালিও শুরু করে 2017 সালেই। ব্যাংকে জয়েন করার পরে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়েছে এরকম ঠিক না। ই-ভ্যালির বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের কারণে বাড়তে থাকে গ্রাহক, তবে 1 বছরে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। অনেকের 500 টাকার অর্ডারও আছে, 100 টাকার অর্ডারও আছে, 2 লাখ টাকার অর্ডারও আছে। নামি দামি মডেল তারকাদের দিয়ে ব্র্যান্ডিং, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি, তবে তাদের বিনিয়োগ ছিল খুবই কম। নতুন গ্রাহকের টাকায় পুরনো গ্রাহক এবং সরবরাহকারীদের পাওনা দেওয়া হচ্ছিল। উনি নিজে কিভাবে এই সকল অর্থ দিবেন এই সংক্রান্ত কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ উনি আমাদেরকে বলেছেন বেশ কিছুদিন যাবৎ পর্যালোচনা করছে, তারা বিভিন্ন বিষয়ে তারা কন্টিনিউ মিটিং করছে, সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সংস্থা। স্ত্রী শামিমা নাসরিন সহ রাসেলকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে গ্রাহক সরবরাহকারীদের কাছে ই-ভ্যালির দেনা 1000 কোটি টাকা। গত ফেব্রুয়ারিতেও এর পরিমাণ ছিল 403 কোটি। উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। ই-ভ্যালি থেকে সিইও হিসেবে রাসেল বেতন নিতেন 10 লাখ টাকা, আর তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনের বেতন ছিল 5 লাখ। 2000 কর্মচারী দিয়ে শুরু করে শেষে সেই সংখ্যা দাঁড়ায় 1300। শুরুতে স্টাফদের বেতন ছিল 5 কোটি টাকা, এখন তা কমে দাঁড়িয়েছে 1.5 কোটি টাকায়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই-কমার্সের নামে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের অর্থ লুটপাটের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। শনিবার রাজধানীর ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ই-কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ বিষয়ে ছায়া সংসদে তিনি কথা বলেন। আইনের যথাযথ প্রয়োগ না থাকা এবং জবাবদিহিতার অভাবে বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য কে আজাদের।
তিনি বলেন, ই কমার্স বাংলাদেশের নতুন খাত যেভাবে বাড়ছে এর নজরদারি সেভাবে বাড়ছে না। ক্রেতাদের সচেতনতার ঘাটতি আছে বলে মনে করেন তিনি। ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধ ও শৃঙ্খলা আনতে কিছু সুপারিশ করা হয় অনুষ্ঠানে। এজন্য নির্দিষ্ট আইন প্রণয়নের তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। টাকা ফেরত দিতে হবে, তার সমস্ত সম্পত্তি সরকার এখনই বাজেয়াপ্ত করে এখানে বিক্রি করে দিয়ে পাবলিকের টাকা দিতে হবে। তো সেই জায়গাগুলি তো আর নতুন করে যাতে তৈরি না হয়, মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। তো সেই কারণে আমি মনে করি আইনের শাসন এবং তার প্রয়োগটা যথাযথ না হলে কিন্তু এটা হইতে থাকবে। ই কমার্স খাতের জন্য নৈরাজ্য বন্ধে অতি জরুরি ভিত্তিতে এখনই আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয় সুপারিশ হচ্ছে ই কমার্স খাতে বিদ্যমান নৈরাজ্য অনুসন্ধান আইনি কাঠামো তৈরি করে একটা কমিশন গঠন করতে। ইতিমধ্যে যা ঘটে গিয়েছে, একটা কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যম দিয়ে আমরা সেগুলি বিবেচনা করব আমাদেরকে ভবিষ্যতে কী কর্মপন্থা করতে হবে। প্রাণী সম্পদ খাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধে দেশে দ্রুতই ভ্যাকসিন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, বিগত কয়েক বছরে দেশে প্রাণী সম্পদ খাতে উৎপাদন বেড়েছে, পাশাপাশি এ খাতে নানা রোগ ব্যাধিও বাড়ছে। বিশেষ করে পোলট্রি শিল্প নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে, ফলে সামগ্রিক উৎপাদন ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধে সতর্কভাবে কাজ করতে হবে, গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে জোর দিতে হবে। ভ্যাকসিনের সঠিক ব্যবহার ও অপপ্রয়োগ রোধে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমরা খুব শিগগিরই একটা টেকনিক্যাল কমিটি গঠন করে যে নীতিমালাটার অনুপস্থিতিটা শুনে আমরা মনে করছি যেটা দরকার, সেটাকে আমরা খুব শিগগিরই এই প্রকল্প হাতে গ্রহণ করব। অর্থাৎ অদূর ভবিষ্যতেই নীতিমালা প্রণীত হবে। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই সময় ডিএসইতে লেনদেন কমেছে 19 ভাগের বেশি এবং দর হারিয়েছে 74 ভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি ডিএসইতে বাজার মূলধনও কমেছে প্রায় 12,000 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে মাত্র 10 পয়েন্ট। গত সপ্তাহে শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় বাজার নিম্নমুখী ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবস লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেখানে 4 কার্যদিবস সূচকের উত্থান হয় এবং একদিন সূচকের বড় পতন হয় ডিএসইতে। ফলে গত সপ্তাহে ডিএসই এক্স সূচক 30.43 পয়েন্ট কমে অবস্থান করছে 7,228 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 11,122 কোটি 39 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 2,765 কোটি বা প্রায় 20% কম। হাতবদলে অংশ নেওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 84টির, কমেছে 282টির এবং অপরিবর্তিত আছে 12টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধনও কমেছে 11,843 কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লঙ্কা বাংলা ফাইন্যান্স, তৃতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, চতুর্থ সাইফ পাওয়ারটেক এবং পঞ্চম অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 28%। দ্বিতীয় আলিফ ইন্ডাস্ট্রিজ, তৃতীয় ফরচুন শুজ, চতুর্থ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং পঞ্চম অবস্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 21,141 পয়েন্টে। 61 কোটি 63 লাখ টাকা কমে মোট লেনদেন হয়েছে 406 কোটি 50 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে এ পর্যন্ত বৈশ্বিক ঋণের পরিমাণ ছাড়িয়েছে 296 লাখ কোটি ডলার, যার মধ্যে এপ্রিল-জুন প্রান্তিকে ঋণ গ্রহণের পরিমাণ ছিল 4,80,000 কোটি ডলার। বিভিন্ন বৈশ্বিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স IIF এর এক প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে সামগ্রিকভাবে ঋণের পরিমাণ কিছুটা কমেছিল, তবে গত জুন শেষে সামগ্রিক ঋণ কোভিডের আগের সময়ের চেয়ে 36 লাখ কোটি ডলারের বেশি বেড়েছে।
মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্বজুড়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো 25 লাখ কোটি ডলারের মুদ্রানীতি ও প্রণোদনা সহায়তা দিয়েছে, যার ফলে ঋণ গ্রহণের পরিমাণও বেড়েছে দেশগুলোতে। অর্থনৈতিক জরুরি অবস্থা জারির 2 সপ্তাহ পেরিয়ে গেল সংকট কাটার লক্ষণ নেই শ্রীলঙ্কায়। এখনও খাদ্য ঘাটতিতে ভুগছে দেশটি। সংকটের মুখে 2 থেকে 3 গুণ বেড়েছে চাল, ডাল, চিনি, গুঁড়ো দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যবসায়ী সহ অনেকের মধ্যেই তৈরি হয়েছে খাদ্য মজুতের প্রবণতা। মজুত ঠেকাতে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী। চরম আর্থিক দুর্দশায় শ্রীলঙ্কা। পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হয়েছে খাদ্য সংকটও। 30 আগস্ট জারি করা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা। তবে দেশটিতে খাদ্য সংকট চলছে এমন অভিযোগ মানতে নারাজ রাজাপাকসে সরকার। তাদের দাবি, লাভের আশায় কৃত্রিম ঘাটতি তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। জরুরি অবস্থায় 2 সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও খাদ্যদ্রব্যে যে ঘাটতি তৈরি হয়েছে তার উন্নতি দেখছেন না বিশ্লেষকেরা। দাম বেড়েছে চাল, ডাল, চিনি, গুঁড়ো দুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের। দেশটিতে শুধু আগস্টেই মূল্যস্ফীতি বেড়েছে 6%। বিশ্লেষকেরা সংকটের জন্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, মজুত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ 5টি কারণ চিহ্নিত করেছেন। রয়টার্স বলছে, প্রতি মাসে চাল, চিনি, পেঁয়াজ, আলু, মশলা, রান্নার তেলের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য আমদানির জন্য শ্রীলঙ্কার দরকার $100 মিলিয়ন। তবে এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে বিপুল ঋণ নিয়ে তা পরিশোধে কার্যত হিমশিম খাচ্ছে দেশটি। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে শ্রীলঙ্কান রুপির মূল্য কমেছে 7.5%। এমনকি বেসরকারি ব্যাংকগুলোয় বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় খাদ্য আমদানি করতে পারছে না দেশটি। মহামারীর ধাক্কায় গত বছর শ্রীলঙ্কার অর্থনীতি সংকুচিত হয় রেকর্ড 3.6%। এ সময় বৈদেশিক মুদ্রার মজুতে দেখা দেয় ঘাটতি। 2019 সালে যেখানে রিজার্ভ ছিল $750 কোটি, তা কমে জুলাইয়ে এসে দাঁড়ায় $280 কোটি। এ অবস্থায় গত বছরের মার্চে গাড়ি, ভোজ্য তেল, হলুদ সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর চলতি মাসে মোবাইল ফোন, টেলিভিশন এবং চকলেট, পনির সহ নানা খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করে লঙ্কান সরকার। সারা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।